সুব্রত মুখোপাধ্যায়ের লেখা নাটক পারুল কথা। অর্চনা একক চরিত্র। দীর্ঘ 21 বছর ধরে দুশ্চিন্তার যে ভয় আমার মনের মধ্যে পুষে রেখেছি, এবার কি তা ঘটে যাবে? যে গোপনীয়তা এই এত বছর ধরে রক্ষা করে আসছি, তা কি এবার প্রকাশ পেয়ে যাবে? কি জানি, কি অজানা আতঙ্কে আমার বুকটা কেঁপে ওঠে। চিন্তা করলে অস্থির হয়ে উঠি, আমার গলা শুকিয়ে যায়। কিন্তু সময় তো এগিয়ে আসছে, হয়তো আর মাত্র কয়েকটা দিন, তারপর আমায় সেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি পারবো তো? কী করে বলবো? না, আসল সত্য যাই হোক, হৃদয়ের বন্ধন দিয়ে যে সত্য অঙ্কুর থেকে পল্লবিত হয়েছে, তাকে কি করে অস্বীকার করা যায়? এতদিন যা বলিনি তা যদি এখনো না বলি? সবই তো স্বাভাবিকভাবেই চলছে, এতদিন চলেও এসেছে। এইভাবেই যদি বাকি জীবনটা কাটিয়ে দিই, পারুলকে যদি এখনো সব না বলি, অন্যায় হবে? কিসের অন্যায়? হাসি খুশিতে ভরা প্রাণ চঞ্চল পারুলের অন্তরে একটা যন্ত্রণার বিধ বিঁধে দেওয়াটা কি অন্যায় হবে না? সব কথা শুনে ও যদি ভেঙে পড়ে, বাবা মায়ের উপর এতদিনের বিশ্বাস ভালোবাসা যদি হারিয়ে যায়, ও যদি প্রশ্ন করে, এতদিন তোমরা বলনি কেন? কি বলবো? বিক্রমকে ও ভালোবাসে, ছেলেটা খুবই ভালো, কলেজ থেকে ওদের ভালোবাসা, ওদের অবস্থাও বেশ ভালো। বিক্রমের বাবা কলেজের প্রফেসর, মাও শিক্ষিতা। বিক্রম ওদের একমাত্র সন্তান, তাই বিক্রমের ওপর ওদের দুর্বলতা আছে। ওকে সন্তুষ্ট করতে, ওর মন জুগিয়ে চলতে বাবা মা কসুর করেন না। সব সময় চান বিক্রম ভালো থাকুক। এসবই পারুলের কাছে শোনা। বিক্রমের সঙ্গে পারুলের ভালোবাসার কথা ওনারা জানেন। বিক্রম কথা দিয়েছে পারুলকেও বিয়ে করতে চায়। ওর বাবা মাও কোনো আপত্তি করেনি। বিক্রম বেশ কয়েকবার পারুলকে ওদের বাড়িতে নিয়ে গেছে। ওর বাবা মা দেখেছেন, কথা বলেছেন। বিক্রমও এ বাড়িতে অনেকবার এসেছে। ওদের ভালোবাসা ধীরে ধীরে বেড়ে উঠেছে। বহুবার ভেবেছি পারুলকে বাধা দেব, কিন্তু পারিনি। ওদের ভালোবাসার কথা জানতে পেরেই ওর সব ঘটনা ওকে জানিয়ে দেওয়া নিয়ে ওর বাবার সঙ্গে দিনের পর দিন আলোচনা করেছি, কিন্তু কেউই ওকে বলে উঠতে পারিনি। কিন্তু এখন বিক্রমের বাবা খুব শীঘ্রই ছেলের বিয়ে দিতে চান, আমাদের যেতে বলেছেন। পাকা কথা, দিনক্ষণ ঠিক করবেন। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। ওর বাবারও একই অবস্থা, কেমন যেন ঘুম মেরে গেছে। ও তো বলেছে এবার পারুলকে সব কথা বলতে হবে। অবস্থা বুঝে বিক্রমকে, এমনকি ওর বাবা মাকেও সব বলতে হবে। গোপন করে গেলে পরে জানতে পারলে ওদের সংসার ভেঙে যেতে পারে, পারুলের জীবন নষ্ট হয়ে যাবে। কাল সারা রাত অভি ঘুমোতে পারেনি। কী যে করব? অভি ঠিকই বলেছে, গোপন করে পারুলের বিয়ে দেওয়াটা ঠিক হবে না। কয়েকজন আত্মীয় তো ব্যাপারটা জানে। বহুবার নানা অছিলায়, বিশেষ করে ওর পিসি, ওর কানে কথাটা তোলবার চেষ্টা করেছিল, পারেনি। কিন্তু বিয়ের সময় সবাই তো আসবে, তখন যদি কেউ কথার ছলে, অসাবধানে বা ইচ্ছে করেই বলে ফেলে, সেটা তো আরও খারাপ হবে। এখন এখন তো না, আমি ভাবতে পারছি না। এখন মনে হচ্ছে অনেক দিন আগেই ওকে সব খুলে বলে দিলেই ভালো হতো। তবে কি আমরা ভুল করেছি? এখন ও সব কিছু শোনার পর কিভাবে নেবে? ও তো ভীষণ আঘাত পাবে, ভীষণ কাঁদবে। আর আমি কি করে সহ্য করব? ওই বা কী করে সহ্য করবে? বিক্রম কিভাবে নেবে? এর জন্য যদি পারুলের সব স্বপ্ন চুরমার হয়ে যায়। 11 বছর আমার কোনো সন্তান হয়নি। কতবার কত ডাক্তার দেখিয়েছি, ও চেষ্টার ত্রুটি করেনি। বিলেত ফেরত গাইনোকোলজিস্ট ডাক্তার রুদ্র সেন বললেন,
একটা ছোট অপারেশন করতে হবে। অপারেশন করা হলো, কিন্তু কোথায় কি? অপেক্ষা করতে করতে 11টা বছর কেটে গেল। আমার ধারণা হতে লাগলো আমি কোনোদিনও আর সন্তানের মুখ দেখতে পারবো না। হতাশায় সব সময় বুক ভারী হয়ে থাকতো। একদিন ওর এক দুঃসম্পর্কে মাসিমা এসে বললেন, অনেক কিছুই তো করলে, এবার আমার কথা শোনো। আমার এক তান্ত্রিকের কথা জানা আছে, বসিরহাটে থাকেন। উনি মাদুলি দেন, অনেকে ফল পেয়েছে, তুমিও নিশ্চয়ই পাবে। গেলাম তার কাছে, পরম ভক্তিতে মনে বিশ্বাস নিয়ে দৈব মাদুলি ধারণ করলাম। তাও বছর ঘুরে গেল, কিছু হলো না। তারপরেও যে যা বলেছে করেছি, কত টোটকা, কত মাদুলি, কত রীতি নীতি, কিন্তু কিছুতেই কিছু হলো না। এইভাবেই বছর গড়িয়ে গেল। একদিন একটা বড় ধাক্কা খেলাম। সকালবেলা সবে দরজা খুলে বারান্দায় বেরিয়েছি। পাশের বাড়ির এক বৌদি আমাকে দেখেই জানলাটা ভেজিয়ে দিতে দিতে বললে, এই রে, সকালবেলা কার মুখ দেখলাম? আমার শরীরটা রি করে উঠল, নিজের ওপর নিজের ঘেন্না এলো। আমার সন্তান হয়নি, আমি বাঁজা, আমি অপয়া, আমার মুখ দেখা অমঙ্গল। কাউকে কিচ্ছু বললাম না। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে লাগলাম। দুর্বিষহ এক মানসিক কষ্টে থেকে থেকেই কান্না পেত। সকলের আড়ালে বালিশে মাথা গুঁজে ঘুমড়ে মরতাম। বহুদিন এইভাবেই কেটেছে। ঘরের বাইরে বেরোতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না, হাসতে ইচ্ছে করতো না। চোখে ঘুম চলে গেছিল। অন্তরের জ্বালাকে নীরবে সহ্য করে থাকতে থাকতে আমার শরীর ভাঙতে লাগলো। অভি বলতো, অর্চনা, শরীরের হাল কি করে ফেলেছো বলো তো? আচ্ছা, অনেকেরই তো বাচ্চা হয় না, তাই বলে তুমি? জানি প্রতিটি মেয়েই মা হতে চায়, কিন্তু হতে পারে, কেউ হতে পারে না। ভাগ্যে না থাকলে কি করবে বলো? সব রকম চেষ্টাই তো করা হয়েছে। এই কষ্ট বুকে নিয়ে চললে কি জীবন চলবে? আমি হাউ হাউ করে কেঁদে উঠেছিলাম। আর তখনই পাশের বাড়ির বৌদির কথা, বাঁজা হয়ে থাকার জ্বালা ও অপমানের কথা জানিয়ে ফেলি। ও তো শুনে ভীষণ রেগে উঠল, আর তখনই একটা হেস্তনেস্ত করতে চেয়েছিল। আমি মানা করলাম, বললাম, ওই বৌদি সেদিন বলে ফেলেছে ঠিকই, কিন্তু যারা মুখে না বলে আকারে ইঙ্গিতে জানিয়ে দেয়, তাদের কি বলবে? এছাড়া আমি তো সত্যিই অপয়া। ও চিৎকার করে উঠেছিল, না, ওসব মূর্খ লোকে বলে। সেদিন সব শুনে খুব কষ্ট পেয়েছিল। তার কিছুদিন পর জানতে পারলাম। হ্যালো, হ্যাঁ পারুল, তুই কোথায়? তোর বাড়ি আসতে এত দেরি হচ্ছে দেখে আমি তো চিন্তায় পড়ে গেছি। ওহ, চিন্তা করব না? চিন্তা করার কি আছে মানে? হ্যাঁ হ্যাঁ, খুব হয়েছে, বুঝেছি বুঝেছি, খুব সাহস পেয়ে গেছিস। না, দেরি করিস না, তোর বাবা আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, এসেই তো তোর কথা খোঁজ নেবে। কি, ও এখন আসবে না? তুই কি করে জানলি? না না, আমি কিছু বলতে পারবো না। কি, শোনো না করছিস কি? না, আমি কোনো কথা শুনবো না। অ্যাঁ, ঠিক আছে, বল। অ্যাঁ, তোর বাবা বিক্রমদের বাড়ি গেছে? তুই কি করে জানলি? বিক্রম ফোনে জানিয়েছে? না না, কই আমাকে তো কিছু বলেনি। সত্যি বলছি, আমাকে কিছু বলেনি। অনুমান আর কি করব, নিশ্চয়ই বিয়ের ব্যাপারে কথা বলতে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলছি তো, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। কাল রাতে ওকে খুব আনমনা লাগছিল, কি যেন এক গভীর চিন্তায় মগ্ন ছিল। জিজ্ঞেস করেছিলাম, বলেনি। আমি এখন কিছুটা অনুমান করতে পারছি। তাহলে আমার অনুমানে কি সত্য? আজ হঠাৎ ও বিক্রমদের বাড়িতে গেল কেন? যা কিছু ঘটবার তাহলে কি আজই ঘটে যাবে? ও কি তাহলে আজই সব কথা জানিয়ে দেবে? ওহ, দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসছে, একটু জল খেয়ে নি।
মনে পড়ে সেদিনের কথা, যেদিন অভি আমায় জড়িয়ে ধরে বলেছিল, অর্চনা দেখো আমি তো আছি, তুমি দুঃখ পেও না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এত তো চেষ্টা করা হলো, এখন বৃথা মাতাকুটি কি হবে? তোমার সত্যি সন্তান হবে না, তাই বলছিলাম আমরা একটা দত্তক সন্তান নিই, তাকেই নিজেদের বলে নিজের মতন করে মানুষ করব। কথাটা যে আমার মাথাতে আসেনি তা নয়, আমি আগেই মনে মনে ঠিক করেছিলাম অভিকে দত্তক নেওয়ার কথা বলবো। আমি একজনের মা হতে চাই। অভি প্রস্তাব শুনে মন ময়ূরের মতো নেচে উঠেছিল। এক কথাতেই রাজি হয়ে গেলাম। তার কিছুদিনের মধ্যেই অভি খবর নিয়ে এলো 1.5 মাসের একটি কন্যা সন্তান মাদার টেরেসার অনাথ আশ্রমে আছে। আমরা যদি নিতে চাই নিতে পারি। পরের দিন খুব সকালে অভি আমাকে নিয়ে আশ্রমে হাজির হলো। অনেক ফর্মালিটি শৈশাবোধ হয়ে যাবার পর শিশুটিকে পেলাম। শিশুটিকে কোলে নেওয়ার পর আমার যে কি দারুণ একটা অনুভূতি হয়েছিল, আমি বুঝিয়ে কাউকে বলতে পারবো না। পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া হৃদয়ের বাসনাগুলো যে কি এক মন্ত্রবলে সজ্জীবিত হয়ে উঠল। মনের আনন্দে পরম মাতৃস্নেহে সেই 1.5 মাসের শিশুটিকে লালন পালন করে তিল তিল করে বড় করে তুললাম। লেখাপড়া শেখালাম। এখন সে 19 বছরের মেয়ে পারুল, আমাদের অতি আদরের, আমাদের কণ্ঠহার। কিন্তু এখন কি হবে? ওর জীবনে কি ঘটতে চলেছে? ওর বাবা বিক্রমদের বাড়িতে গেছে। ও স্বাভাবিকভাবে ভেবেছে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে। ওর নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। ওর স্বপ্ন পূরণের প্রথম ধাপ, ওর ইচ্ছা পূরণে আমরাও তো মনে প্রাণে আগ্রহী। ও খুশি হবে, সুখে থাকবে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা, এতেই তো আমাদের শান্তি। কিন্তু অভি যদি আজ সব কিছু জানিয়ে দেয়, কথাটা জানাজানি হয়ে যাওয়ার পর কী পরিস্থিতি হবে সেই চিন্তাতেই তো আমি অস্থির হয়ে উঠছি। ওরা যদি বেঁকে বসে কি হবে? পারুলের তো সব কিছু শেষ হয়ে যাবে। ও তো মানসিক যন্ত্রণায় ছটফট করবে। আর আমি কি করব? আমি তো মরে যাব। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? বাস স্ট্যান্ডে? হ্যাঁ শুনেছি, পারুল একটু আগে ফোন করেছিল। জানলো কী করে আবার? বিক্রম জানিয়েছে? না, ও এখনও বাড়ি ফেরেনি। কেন, কী হয়েছে? হ্যাঁ গো, তুমি সব কথা বলেছো নাকি? বলেছ? ওনারা কি বললেন? বাড়ি ফিরে বলবে? না না, আমার শরীর অস্থির লাগছে। লক্ষ্মীটি একটু বলো, আমার ভীষণ টেনশন হচ্ছে। টেনশন করবো না, কিন্তু তোমার বাড়িতে আসতে তো প্রায় ঘন্টাখানেক লাগবে। আমার শরীর খারাপ করবে, তুমি এখনই কিছু বলো। বলো কি? তুমি সব বলেছ? ওনারা কোনো আপত্তি তোলেননি? বিক্রমকেও ডেকে সব কথা বলে মতামত চেয়েছে? বিক্রম কি বলেছে? ও ভগবান, তুমি আছো। হ্যাঁ হ্যাঁ, বিক্রম এই কথা বলেছে? পারুলের জন্ম পরিচয় যাই হোক না কেন, ওকে ভালোবাসাটাই শেষ কথা। বাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে এসো। হ্যাঁ, আজই পারুলকে সব জানিয়ে দেবো।